গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে এবং একটু কষ্ট করে ক্লাসটাকে তোমরা শেয়ার করে দিবে। শরীর আমার প্রচণ্ড অসুস্থ স্যার, ঠান্ডা লেগে গিয়েছে। তারপরেও তোমাদের ক্লাস নিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা যে কোনো মুহূর্তে ডেট দিয়ে দিতে পারে। সেই জন্য প্রত্যেকে ক্লাসে যুক্ত হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে প্রতিদিনের মতো প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে করার চেষ্টা করবে স্যার। চলো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, খুব সুন্দর প্রশ্ন। কাজ থেকে, কাজ, সময় এবং কার্য থেকে। দেখো প্রশ্ন কি বলছে আমার, এ একটি কাজ 8 দিনে এবং বি 24 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়। অর্থাৎ কাজ যখন শেষ হবে তার 4 দিন আগে, অর্থাৎ কাজ শেষ হওয়ার 4 দিন আগে আমার এ চলে যাচ্ছে। বলছে এ এবং বি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে। অর্থাৎ দুজন মিলে তারা কাজ শুরু করছে, কিন্তু কাজটা শেষ যেদিন হবে তার 4 দিন আগে এ চলে যাচ্ছে। তাহলে কাজটা যে দুজন মিলে শুরু করেছিল, তাহলে সেই কাজটা কতদিনে আমার শেষ হবে। খুব সুন্দর প্রশ্ন স্যার। দেখানো এক একটা জিনিস একবারে ভেঙে ভেঙে বলবো। এ রয়েছে আর বি রয়েছে। এ সেই কাজটা কতদিনে করতে পারছে স্যার? এ করতে পারছে 8 দিনে, বি করতে পারছে কত দিনে? 24 দিনে। তাহলে এ যে কাজটা 8 দিনে করতে পারছে, সেই কাজটা অর্থাৎ একই কাজ বি করতে পারছে 24 দিনে। অর্থাৎ এর জায়গাতে আমি নিজেকে ধরবো, বি এর জায়গাতে স্যার তুমি যেখানে বসে আছো তুমি নিজেকে ধরো। আমি একটা কাজ 8 দিনে করতে পারছি এবং সেই কাজটাই তুমি 24 দিনে করতে পারবে। তাহলে আগে এখান থেকে আমরা কি বের করব স্যার? মোট কাজ। মোট কাজ কিভাবে বের করি? এই দুটো লসাগু। তাহলে লসাগু স্যার কত হয়ে যাবে স্যার? লসাগু এখানে করবে 8 আর 24 এর লসাগু হয়ে যাবে স্যার 24। তাহলে মোট কাজ কত পেয়ে গেলাম? টোটাল ওয়ার্ক বা মোট কাজ কত পেয়ে গেলাম আমরা স্যার? 24 ইউনিট কাজ। তার মানে আমি 8 দিনে যে কাজটা 24 ইউনিট কাজ করছি। 8 দিনে কত ইউনিট কাজ করছি স্যার? 24 ইউনিট কাজ। তার মানে একদিনে কত করব? 8 দ্বারা ভাগ করে দাও, 3 ইউনিট কাজ। তুমি করছো 24 দিনে 24 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করেছো? 24 দ্বারা ভাগ করে দেবো 1 ইউনিট কাজ। তার মানে দেখো, আমি করছি একদিনে স্যার 3 ইউনিট কাজ, তুমি করছো একদিনে 1 ইউনিট কাজ। এবার আমাকে প্রশ্নে কি বলছে? কাজ শেষ হবার, কাজটা দুজন মিলে শুরু করছি এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যাচ্ছে, অর্থাৎ আমি চলে যাচ্ছি। কাজ, আমি কখন যাচ্ছি? কাজ শেষ হওয়ার 4 দিন আগে। অর্থাৎ ধরো আজকে আমি কাজটা শুরু করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, 4 দিন করলাম, 5, 6, 7 দিন করলাম কাজটা। অর্থাৎ কাজটা ধরো 7 দিনে শেষ হলো, কিন্তু কাজটা যেদিন 7 দিনের বেলা শেষ হচ্ছে তার 4 দিন আগে আমি চলে যাচ্ছি। তার মানে 1, 2, 3, 4। তার মানে এই দিন 3 দিনের বেলা আমি কাজ করে কি চলে যাচ্ছি স্যার? আমি চলে যাচ্ছি। তার মানে এই দিনগুলো কে কাজ করেছে? তুমি একা কাজ করেছো। যেহেতু আমি 4 দিন আগে চলে গিয়েছি, তার মানে বাকি 4 দিন অর্থাৎ শেষের 4 দিন কে কাজ করেছে স্যার? তুমি একা কাজ করেছো। তাহলে তুমি একা এই 4 দিনে কত ইউনিট কাজ করেছো স্যার? 4 দিনে কত করবে? 1 দিনে করছো স্যার তুমি 1 ইউনিট, তার মানে 4 দিনে কত করবে স্যার? 4 ইউনিট। তাহলে কাজ কত ছিল স্যার? 24 ইউনিট, যার মধ্যে শেষের 4 দিন তুমি একাই করেছো 4 ইউনিট। তাহলে কাজ আর আগে বাকি কত ছিল স্যার? 4 ইউনিট তুমি একাই করেছো, তার মানে দুজন মিলে কত ইউনিট করেছি? 24 থেকে 4 বাদ দিব স্যার, কত হয়ে যাবে? 20 ইউনিট কাজ আমরা দুজন মিলে করেছি প্রথম থেকে। তাহলে এই 20 ইউনিট কাজ তুমি আর আমি স্যার কত দিনে করব? না তুমি আর আমি একদিনে কত ইউনিট করছি স্যার? এ প্লাস বি, অর্থাৎ আমি এবং তুমি। আমি করছি একদিনে 3 ইউনিট, প্লাস তুমি করছো একদিনে 1 ইউনিট। তাহলে কত ইউনিট? 4 ইউনিট। একদিনে যদি 4 ইউনিট করি, তাহলে এই 20 ইউনিট কাজ কত দিনে করেছি স্যার? 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 4 5 20 সমান 5 দিন। তাহলে তুমি আর আমি 20 ইউনিট কাজ করেছি 5 দিনে। করার পরে 5 দিন পরে এবার আমি চলে গিয়েছি ছেড়ে কাজটা, যার পরে 4 দিন, শেষের 4 দিন তুমি কাজটা একা করেছো। তাহলে 4 দিন আর 5 দিন কত হয়ে গেল স্যার? 9 দিন। তার মানে কাজটা কত দিনে শেষ হয়েছে? 9 দিনে। অর্থাৎ শেষের 4 দিন, অর্থাৎ কাজ শেষ হওয়ার 4 দিন আগে আমি চলে গিয়েছি, অর্থাৎ এ চলে গিয়েছে। তার মানে শেষের 4 দিন একা তুমি কাজটা করেছো। তুমি একা কত কাজ করেছো স্যার? বি একা কাজ করেছে না? বি একদিনে কত করছে? 1 ইউনিট। তাহলে 4 দিনে কত ইউনিট করবে? 4 ইউনিট। মানে 4 দিন বি শেষের 4 দিন একাই কাজ করছে। তাহলে আগে কতদিন করেছে এ এবং বি? তাহলে দেখো 20 ইউনিট কাজ হয়ে গেছে আগে, তার মানে 20 ইউনিট কাজ। এ আর বি কত ইউনিট করতে পারবে? 3 আর 1 4, মানে 3 আর 1 যোগ করলে 4 ইউনিট। তার মানে এ আর বি একসঙ্গে 4 ইউনিট কাজ করতে পারবে। তাহলে 20 ইউনিট কাজ কত দিনে করবে? 20/4 সমান 5 দিন। অর্থাৎ প্রথম 5 দিন তোমরা কাজ করেছো। অর্থাৎ এ আর বি প্রথমে 5 দিন কাজ করেছে, করার পরে এ চলে গিয়েছে, দিয়ে শেষে 4 দিন আমার বি করেছে। তাহলে মোট কদিনে কাজটা শেষ করেছে? 9 দিনে। আশা করি বুঝতে পেরেছো। চলো একবার দেখে নিবে প্রশ্নটা, সলিউশনটা দেখে নাও একবার স্যার।
চলো পরের প্রশ্ন দেখবো এবার। খুব সহজ প্রশ্ন ছিল, খুব মজারও প্রশ্ন ছিল। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, 20 লিটার এবং 36 লিটার দুটি পাত্রে দুধ এবং পানির মিশ্রণের অনুপাত যথাক্রমে 3:7 এবং 7:5। তাহলে বলছে দুটি পাত্র একসাথে মিশ্রণ করলে দুধ এবং পানির অনুপাত কত। তাহলে দেখো আমার কাছে কটা পাত্র আছে স্যার, দুটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা প্রথম পাত্র, এটা দ্বিতীয় পাত্র। তাহলে প্রথম পাত্রে কত লিটার মিশ্রণ রয়েছে স্যার, প্রথম পাত্রে রয়েছে 20 লিটার। কত লিটার, 20 লিটার। এই 20 লিটার মধ্যে দুধ, মিল্ক, এম দ্বারা লিখলাম দুধকে মিল্ক, এবং ওয়াটার, ওয়াটারের অনুপাতটা কত বলেছে স্যার, আমাকে বলে দিয়েছে 3:7, 3:7, অর্থাৎ 3:7। অর্থাৎ এই পাত্রে যদি 3 ভাগ আমার থাকে দুধ, মিল্ক, অর্থাৎ এই বাকি 7 ভাগ থাকবে কি স্যার আমার ওয়াটার। আর মোট পাত্রে কত মিশ্রণ রয়েছে, 20 লিটার। তাহলে 20 লিটারের মধ্যে যদি 3 ভাগ আমার দুধ এবং 7 ভাগ যদি ওয়াটার থাকে, তাহলে দুধ এবং জলের পরিমাণটা কত। তাহলে দেখো দুধ আর জল মিলে মোট কত রয়েছে, 3 আর 7 10 ইউনিট। তার মানে এই 10 ইউনিট রয়েছে মোট, এটুকুর মান পুরোটার মান, কিন্তু আমাকে পুরোটা কত বলেছে 20। তবে 10-এর মান যদি 20 হয়, তার মানে 1-এর মান কত হয়ে যাবে, 20/10 সমান কাটাকাটি করতে গেলে 2। তবে 1 ইউনিটের মান পেলাম 2। তার মানে এই মিশ্রণে দুধ কত আছে স্যার, দুধ আছে, এই যে 1 ইউনিটের মান যেটা পাবো আমি কি বলেছিলাম, সেটা দ্বারা আমি এই অনুপাতটাকে গুণ করে দেবো। তাহলে 2 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে, 6। তার মানে দুধ কত পেয়ে গেলাম স্যার, 6 লিটার। এবার কি ছিল, ওয়াটার। তাহলে ওয়াটার কত ছিল স্যার, 7কে 2 দ্বারা গুণ করে দিলে 14। অর্থাৎ এই 20 লিটারের মধ্যে আমার 6 লিটার হয়ে যাবে দুধ, আর বাকি 14 লিটার হয়ে যাবে কি ওয়াটার। এবার এই পাত্রের এবার আমরা হিসাব দেখবো, এই পাত্রে কত লিটার মিশ্রণ রয়েছে, 36 লিটার। কত, 36 লিটার, যার মধ্যে মিল্ক অর্থাৎ দুধ এবং জলের অনুপাতটা কত বলে দিয়েছে আমাকে, 7:5 প্রশ্নে বলে দিয়েছে। অর্থাৎ এর মধ্যে 7 ভাগ আছে আমার মিল্ক অর্থাৎ দুধ, আর বাকি 5 ভাগ আছে কি আমার ওয়াটার, বাকি 5 ভাগ ওয়াটার। তাহলে মোট কত ভাগ রয়েছে, 7 আর 5-এ 12 ভাগ। কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে মোট 12 না, মোট কত লিটার আছে, 36। 12 মান যদি 36 হয়, তাহলে 1-এর মান কত হয়ে যাবে, 36/12, অর্থাৎ 3/36, অর্থাৎ 3। তার মানে 1 ইউনিটের মান যদি আমরা 3 পেয়ে যাই, তার মানে এখানে দুধ কত আছে, এই পাত্রে দুধের পরিমাণ কত হয়ে যাবে, 3 দ্বারা গুণ করে দিব, 3×7 = 21। তাহলে একই রকম ভাবে ওয়াটার কত হয়ে যাবে, ওয়াটার 5 আছে, 5×3 = 15। তার মানে এই 36 লিটারের মধ্যে 21 লিটার এখানে রয়েছে কি আমার দুধ, আর বাকি 15 লিটার কি রয়েছে, জল। তাহলে এই পাত্র আর এই পাত্র, দুটা পাত্র মিলিয়ে দুধ এবং জলের অনুপাতটা কত হয়ে যাবে স্যার, দেখো এখানে দুধ রয়েছে 6 আর এখানে 21, যোগ করে দাও, 6 আর 21-এ কত, 27, দুধের নিচে বসে দিব অনুপাত। ওয়াটার রয়েছে এই পাত্রে কত, 14, আর এই পাত্রে কত আমার 15। তাহলে 14 আর 15 কত হয়ে যাবে স্যার, 29। তাহলে কত হয়ে গেল, আমি যদি এই দুটো পাত্রের দুধকে যদি এখানে একটা বড় পাত্রে ঢেলে দিই, তার মানে এর অনুপাতটা কত হয়ে যাবে, এই পাত্রের দুধ এবং জলের অনুপাতটা 27:29। অর্থাৎ এই পাত্রের দুধে এবং এই পাত্রের দুধের পরিমাণটাকে যোগ করে আমরা দুধের নিচে বসাবো, আর এই পাত্রের জল এবং এই পাত্রের জলের পরিমাণটাকে যোগ করে জলের নিচে বসাবো। তাহলে দুধ এবং জলের নতুন অনুপাতটা কত হয়ে গেল, 27:29। যেহেতু বলেছে এই দুই পাত্রের মিশ্রণটাকে আমার এক জায়গাতে ঢাললে, কি বলছে, পানির বলছে একসাথে মিশ্রিত করলে, অর্থাৎ এই দুই পাত্রের মিশ্রণটাকে একসাথে মিশ্রিত করলে, অর্থাৎ একটা বড় পাত্রে ঢাললে নতুন দুধ এবং জলের অনুপাত কত হবে। তাহলে নতুন পাত্রে ঢালছে মানে কি, সবটিকে একসঙ্গে যোগ করে দিচ্ছে। তাহলে দুধটিকে যোগ করে দাও আর জলকে যোগ করে দাও, তাহলে দুধ এবং জলের অনুপাত কত হয়ে গেল, 27:29। চলো একবার দেখে নিবে। চলো পরের প্রশ্ন দেখবে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, এবং প্রত্যেকটা প্রশ্ন স্যার গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের প্যাটার্ন ওয়াইজ নিয়ে আসছি, এবং এর মধ্যে কিছু প্রিভিয়াস কোশ্চিনও থাকবে। কোনো প্র্যাকটিস সেটে আমি প্রিভিয়াস কোশ্চিনও তুলছি, এবং নতুন টাইপেরও কোশ্চিন নিয়ে আসছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার একবারে 100% চান্স রয়েছে, যে প্যাটার্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। চলো 3 নম্বর প্রশ্ন। রাহুল 4 কিমি দূরত্ব 4 কিমি পার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং একই পথ ধরে 3 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত ছিল। কালকেও আমরা করেছিলাম বোধহয় এই টাইপের অঙ্ক। দেখো এখান থেকে রাহুল যাত্রা করছে কত কিমি পার ঘন্টা গতিবেগে, 4 কিমি পার ঘন্টা গতিবেগে। স্পিডটা কত স্যার,
4 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করছে, যাত্রা করে এই স্থানে পৌঁছাচ্ছে, আবার সেই জায়গা থেকে ফিরে আসছে এই স্থানে কত কিমি/ঘন্টা গতিবেগে? 3 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে বলছে তার সম্পূর্ণ যাত্রায় গড় গতিবেগটা কত? তাহলে একেবারে ইজি প্রশ্ন স্যার। এখানে কি রয়েছে? যেটুকু পথ সে যাচ্ছে ততটুকু পথ ফিরে আসছে, তার মানে কি কার কথা বলছে স্যার? কোড কেস ইকুয়াল ডিস্টেন্স অর্থাৎ সমান দূরত্বের কেস। সমান দূরত্বের কেসে গড় গতিবেগের ফর্মুলা কি হয়ে যাবে? 2 ইন্টু প্রথম স্পিড কত রয়েছে 4 গুণিত দ্বিতীয় স্পিড 3 বাই প্রথম এবং দ্বিতীয় স্পিডের যোগফল 4 3 7 করে দিব। তাহলে এখানে 4 আছে, 4 2 8 3 8 24, 24 বাই কত হয়ে যাবে 7, ভাগ করো 24 কে ভাগ করো, 3 7 21 নামলো কত 3.0, 4 7 28 নামলো 2, তার মানে কত হয়ে যাবে? দশমিকের জন্য 0, 7 2 14, তার মানে 3.4 কিমি/ঘন্টা হয়ে যাবে উত্তর। 3.4 কিমি/ঘন্টা হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, প্রশ্নের সি দাগের প্রশ্নে রয়েছে আমার 3.43। তাহলে আর এক ঘর দিয়ে দেখে নেবো আমরা। এখানে 14 নামলো 6, তার মানে আবার 0 নাও, 7 7 49, 7 8 56, 56, তারপরে নামবে 4, আর দিব না। এবার দেখো এই ঘরের সংখ্যাটা যদি উঠাই তাহলে দেখবো এইটা 5-এর চাইতে বড় না কম? 8টা 5-এর চাইতে বড়, সেই জন্য 8টাকে তুলে আমরা করে দিব, যেহেতু 5-এর চাইতে বড়, যখনই 5-এর চাইতে বড় থাকবে তখন তার আগের ঘরটায় 1 বৃদ্ধি করে দিব। 2 ছিল 3 করে দিব, তার মানে কত হয়ে গেল 3.43। যদি আমরা এই ঘরটা নিতাম তাহলে দেখতাম যে এই সংখ্যাটা যদি আমার 5-এর চাইতে বড় থাকে তাহলে এখানে এটা সংখ্যা উঠিয়ে 1 যোগ করে দেব, যদি ছোট থাকে তাহলে কিছু যোগ করতে হবে না, 3.4ই বসে যাবে। চলো একেবারে সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখবে স্যার। প্রত্যেকে পড়ো। বলছে একটি নির্বাচনে এ এবং বি দুইজন প্রার্থী ছিল। একটি নির্বাচন অর্থাৎ ভোটের কথা বলছে আমাকে। একটা ভোটে দুইজন প্রার্থী দাঁড়িয়েছে। কে কে স্যার? এ এবং বি এর কথা বলেছে, দুইজন প্রার্থী আমার দাঁড়িয়েছে। এবার বলছে নির্বাচনে এলাকায় মোট ভোটের সংখ্যা ছিল কত? 90,000। অর্থাৎ ওই এলাকায়, ধরো তুমি যে এলাকায় বাস করছো সেই এলাকায় মোট ভোটের সংখ্যা হচ্ছে 90,000, যেখানে এ এবং বি নামে দুটা ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে। আর তোমাদের এলাকাতে মোট ভোটের সংখ্যা হচ্ছে 90,000, অর্থাৎ 90,000 জন ভোট দিতে পাবে। এবার বলছে আমাকে মোট ভোটের 70% ভোট পড়েছিল, অর্থাৎ মোট ভোটের 70% লোক আমার ভোট দিতে গেছে, অর্থাৎ 90,000-এর 70% লোক আমার ভোট দিতে গিয়েছে। তার মানে 90,000-এর 70% কত হয়ে যাবে স্যার? 90,000 গুণিত 70/100, কাটাকাটি করবো 0 0 0 0, তাহলে 7কে 9 দ্বারা গুণ করবো, 7 9 63, 1 2 3টা 0 আছে, 3টা 0 বসে দাও। তার মানে 63,000 লোক কি করেছে? আমার ভোট দিতে গিয়েছে, অর্থাৎ মোট ভোটের 70% ভোট পড়েছে, অর্থাৎ মোট ভোটের 70% কত হয়ে গেল? 63,000 ভোট পড়েছে। এবার বলছে যদি 60% ভোট এ পায়, এ আমার কত ভোট পেয়েছে স্যার? 60% ভোট। 60% মানে কি জানি আমরা? 60/100, কাটাকাটি করব, 0 0 কাটবে, 2 দ্বারা 3, 2 দ্বারা 5, অর্থাৎ 3/5, অর্থাৎ 5 ভাগের মধ্যে 3 ভাগ ভোট কে পেয়েছে? আমার এ পেয়েছে। তাহলে বলছে বি এর পক্ষে কত ভোট পড়েছে? তার মানে দেখো এ এর পক্ষে পড়েছে কত? 60%। 60% মানে কত? 3/5, অর্থাৎ 5 ভাগের মধ্যে 3 ভাগ পড়েছে কার মধ্যে ভোট? এ পেয়েছে। 5 ভাগের মধ্যে যদি 3 ভাগ এ পেয়ে থাকে তার মানে বাকি ভাগটা কে পাবে? আমার বি। তাহলে 5-এর মধ্যে 3 বাদ দিয়ে দাও, 2 ভাগ ভোট কে পেয়েছে? বি। কতর মধ্যে? 5-এর মধ্যে। তার মানে 5-এর মধ্যে 3 ভাগ পেয়েছে এ, তার মানে 5-এর মধ্যে বাকি 2 ভাগটা কে পাবে? বি। তার মানে এতর মধ্যে কত পাবে? বি। 2/5 দ্বারা গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবো। করুন 5 দ্বারা, 5 একে 5, 5 দুগুণে 10, আচ্ছা 5 একে 5, 5 2 10, 5 6 30, 0 0 করে দিলে কত হয়ে যাবে? 0 0 6 2 12, 2 হাতে 1, 4 একে 5 2, 25,200। তার মানে কত হয়ে যাবে স্যার? বি কত ভোট পেয়েছে? 25,200 ভোট পেয়েছে। এই জায়গাতেই হচ্ছে আসল। এ পেয়েছে 60% ভোট, এই ভোটের 60% ভোট পেয়েছে বি। 60% মানে কত? 3/5, অর্থাৎ 5 ভাগের মধ্যে 3 ভাগ পেয়েছে এ ভোট, তাহলে বাকি ভাগটা কে পাবে? বি। তার মানে 5-এর মধ্যে 3 বাদ দিয়ে দিলে 2 ভাগ, তার মানে 2 ভাগ ভোট পেয়েছে কে? বি। কতর মধ্যে? 5-এর মধ্যে। তাহলে এতর মধ্যে কত পাবে? ইনটু করে দিব। চলো পরের প্রশ্ন দেখবে। চলো চলো কি বলছে প্রশ্ন আমার? প্রত্যেকে করার চেষ্টা করবে, খুব সুন্দর প্রশ্ন রয়েছে, একেবারে পেপারে আসার মতো প্রশ্ন, নিউমেরিক টাইপের প্রশ্ন। আমাকে বলছে দুটি শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 3:2 অনুপাত এবং তাদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4। তাহলে বলছে তাদের উচ্চতার অনুপাত কত? দুটো শঙ্কুর আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে আমাকে কত স্যার?
3:2 এবং তাদের ব্যাসার্ধের অনুপাতটা দিয়ে দিয়েছে আমাকে কত 3:4। তাহলে বলছে তাদের উচ্চতার অনুপাত কত। তার মানে এটা একটা শঙ্কু রয়েছে আমার, আর এটা একটা শঙ্কু রয়েছে। এই দুটো আমার শঙ্কু রয়েছে, যাদের কি বলে দিয়েছে আয়তনের অনুপাত। এর আয়তন 3 হলে এর আয়তন হবে 2, আমাকে বলে দিয়েছে আয়তনের অনুপাত। তাহলে আর ব্যাসার্ধ কত বলে দিয়েছে, এদের ব্যাসার্ধ আর আর এর ভ্যালুটা বলে দিয়েছে এর কত, আর এর অনুপাত বলে দিয়েছে 3:4, অর্থাৎ এর যদি 3 হয় তাহলে এর হবে আরটা কত 4। তাহলে দেখো আগে আমরা দুটো শঙ্কুর আয়তন বের করব, তার দুটো শঙ্কুর আয়তনের অনুপাত করব। অনুপাত করে যেহেতু আমাকে অনুপাতটা বলেই দেওয়া আছে 3:2, তাহলে আমরা সমান করব 3:2। এবার সেখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা বার করব। তাহলে এই শঙ্কুর আয়তন কত হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অনুপাত এই শঙ্কুর আয়তন কত হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তবে দুটো শঙ্কুর অনুপাত আমাকে কত বলে দিয়েছে প্রশ্নে 3:2। তার মানে আমরা এই শঙ্কুর আয়তন নিলাম, অনুপাত এই তো শঙ্কুর আয়তন নিলাম, অর্থাৎ দুটো শঙ্কুর আয়তনের অনুপাত করলাম, আর অনুপাতটা বলে দিয়েছে প্রশ্নে 3:2। তাহলে 3:2 আমরা করলাম। এবার দেখো অনুপাত মানে কি করতে পারি আমরা, বাই আকারে লিখতে পারি। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, বা এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে আর এর মান কত বলে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাতটা 3:4, অর্থাৎ প্রথম শঙ্কুর ব্যাসার্ধটা কি অনুপাত আছে 3, অর্থাৎ ব্যাসার্ধের মানটা 3 বলে দিয়েছে। তার মানে এই আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের মানটা কত হয়ে যাবে স্যার 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 3 × 3, আর এর মানটা বসিয়ে দিলাম। এইচ এর মান আমাদেরকে বের করতে বলছে, এইচ রাখলাম। অনুপাত মানে কি বাই আকারে লিখতে পারি, তার মানে এটাকে নিচে লিখো 1/3 পাই। দ্বিতীয় শঙ্কুর ক্ষেত্রে আর এর মানটা কত বলেছে স্যার 4, যেহেতু দুটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাতটা বলে দিয়েছে 3:4, তার মানে দ্বিতীয়টার 4, তার মানে এখানে 4 স্কোয়ার, তার মানে 4 × 8 থাকলো 3:2, মানে 3/2 করে দিলাম। 1/3 পাই পাই কাটলো, তারপরে এখানে কত কাটবে স্যার 3 কাটলো, এখানে 2 দ্বারা 2, তাহলে উপরে থাকলো কত স্যার 3h আর নিচে এখানে কিছু নেই, শুধু বেঁচে আছে 3 × h, তার মানে কত হয়ে গেল স্যার 3h, আর এখানে কি আছে 2 4 2 8 8h সমান কত হয়ে গেল স্যার। আচ্ছা এই শঙ্কুর আমি ধরে নেব উচ্চতা h1 এর h1 আর h2 আর এখানে কিছু বেঁচে নেই, মানে কি আছে উপরে 1 আছে নিচেও 1 আছে। তাহলে দেখো h1/h2 কে রাখলাম, তাহলে এইটা 3/8কে আমি ওপারে পাঠিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে 8টা উপরে চলে যাবে 3টা নিচে চলে আসবে। তাহলে h1 অনুপাত বা এখান থেকে আমরা কি লিখতে পারি h1 অনুপাত h2 = 8:3, অর্থাৎ দুটো শঙ্কুর উচ্চতার অনুপাতটা কত পেয়ে গেলাম স্যার আমরা 8:3। দেখো এখান থেকে বলে দিচ্ছি 3h1/3 8h2 এর মানটা কত পেলাম 1/1। তার মানে h1/h2 কি হয়ে যাবে, এটা তো 3/8টা তো গুণ হয়ে আছে h1/h2 এর সঙ্গে, তাহলে ওপারে গেলে কি হয়ে যাবে সেটা আমার উল্টে যাবে, ভাগ হয়ে যাবে, আর ভাগটাকে গুণ করতে গেলে উল্টে যায়। তার মানে এপারে কোনো জিনিস যদি গুণ হয়ে থাকে তাহলে ওপারে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে আসবে, তাহলে পাল্টে দিলাম। তাহলে h1 অর্থাৎ প্রথম শঙ্কুর উচ্চতা বাই h2 অর্থাৎ দ্বিতীয় শঙ্কুর উচ্চতা, অর্থাৎ দুটো শঙ্কুর উচ্চতার অনুপাত কত পেয়ে গেলাম 8:3 পেয়ে গেলাম আমাদের উত্তর। চলো দেখবে একবার, চলো পরের প্রশ্নে স্যার প্রত্যেকে করার চেষ্টা করবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে স্যার, একেবারে বাছাই করা প্রশ্ন। চলো কি বলছে, একটি টেবিল যার চিহ্নিত মূল্য হচ্ছে 300 পরপর দুটি ছাড়ে বিক্রি করা হয় যথাক্রমে 20% এবং 10%। যদি নগদ অর্থ প্রদানের উপর 5% ছাড় দেওয়া হয় তাহলে টেবিলের নগদ মূল্য কত। একটা টেবিলের দাম বলে দিয়েছে 30%, 300 টাকা। এবার যখন তুমি টেবিলটা কিনতে যাবে তখন দোকানদার কি করছে পরপর দুটি ছাড় দিচ্ছে, অর্থাৎ 300 টাকার উপরে প্রথমে দিচ্ছে কত ছাড় 20% ছাড়। 20% মানে কি স্যার 20/100, কাটাকাটি করতে গেলে 1/5, অর্থাৎ 5 টাকার মধ্যে দিবে 1 টাকা ছাড়। তাহলে বিক্রি করবে কত টাকাতে, অর্থাৎ তুমি কিনবে কত টাকাতে, একটা টেবিলের দাম হচ্ছে 300 টাকা, এবার দোকানদার তোমাকে প্রথমে দিচ্ছে 20% ছাড়, 20% মানে কি 1/5, অর্থাৎ 5 টাকা দাম হলে 1 টাকা ছাড় দেবে, তাহলে বিক্রি করবে কত টাকাতে 4 টাকাতে। কতর মধ্যে 5-এর মধ্যে, তাহলে 300-র মধ্যে সেটা বিক্রয় মূল্য কত হবে গুণ করে দিব, গুণিত আবার দিচ্ছে আমাকে কত পার্সেন্ট ছাড় স্যার বলছে 20% এবং 10%, আবার 10% দিচ্ছে,
10%-এর মানে কি স্যার 1/10, তার মানে 10 টাকা দাম হলে 1 টাকা ছাড় দিবে, তার মানে বিক্রি করবে কটায় 9 টাকায়, কতর মধ্যে 10-এর মধ্যে। এবার বলছে তুমি যদি এবার সেটাকে ইএমআই না কিনে অর্থাৎ কিস্তিতে না কিনে যদি নগদ টাকা দিয়ে কেনো তাহলে কত পার্সেন্ট আর ছাড় পেয়ে যাবে তুমি 5%। তাহলে 5%-এর ভ্যালু কত স্যার 5/100, কাটাকাটি করতে হলে 1/20 অর্থাৎ 20 টাকার মধ্যে 1 টাকা ছাড় পাবে। 20 টাকার মধ্যে কত টাকা ছাড় পাবে স্যার 1 টাকা, তার মানে বিক্রি করবে কত টাকাতে দোকানদার 19 টাকাতে, কতর মধ্যে 20-র মধ্যে, তাহলে 300-র মধ্যে কত। তাহলে দেখো এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলো, 2 দ্বারা 2 দুনা 4, তাহলে থাকলো কত এখানে নিচে 5, তার মানে গুণ করে দাও, 3 2 6, 6 9 কত 54 গুণিত 19 বাই কত রয়েছে নিচে 5, তার মানে 54-কে 19 দ্বারা গুণ করলে 4 19 72, 2 হাতে থাকলো 7, আর হয়ে যাবে 102 বাই আচ্ছা 76, 4 19 76, 4 9 36, 76-এর 102/5, তাহলে ভাগ করে দিলে স্যার কত হয়ে যাবে, ভাগ করে দাও 1026-কে ভাগ করলে 2 দ্বারা, 5 2 10, 2 এখানে শূন্য নিব, 6 নামবে 5 5 25, নামবে কত 1, দশমিকের জন্য 0, 5 2 10, তার মানে 205.2 টাকাতে দোকানদার সেটিকে বিক্রি করবে। অর্থাৎ কি বলছে, তাহলে টেবিলের নগদ মূল্য কত, টেবিলের নগদ মূল্য কত পেয়ে গেলাম স্যার 205.2 টাকা। আর একবার বলে দিচ্ছি, একটা টেবিল তুমি কিনতে গিয়েছো যার গায়ে লেখা আছে, অর্থাৎ টেবিলের গায়ে লেখা আছে 300 টাকা, অর্থাৎ বাজার মূল্য 300 টাকা, কিন্তু দোকানদার তোমাকে পরপর দুইবার ছাড় দিচ্ছে, একবার 20% তারপরে 10%, তাহলে 20% ছাড় দিলে বস্তুটার দাম কত হবে, 20% সমান জানি 1/5, অর্থাৎ 5 টাকাতে 1 টাকা ছাড়, তবে বিক্রি করবে কত টাকাতে, দোকানদার কত টাকায় বিক্রি করবে, 1 টাকা ছাড় দিলে 4 টাকায় বিক্রি করবে, কতর মধ্যে 5-এর মধ্যে, তাহলে 300-র মধ্যে কত 4/5 গুণ করে দিব। এবার এটা হয়ে গেল 20% ছাড় দেওয়ার পরে দাম। আবার যে দামটা পেলাম তার উপরে আবার ছাড় দিচ্ছে কত পার্সেন্ট 10%, 10% মানে কি জানি 1/10, অর্থাৎ 10 টাকাতে 1 টাকা ছাড়, মানে কত টাকায় বিক্রি করবে 9 টাকায়, 9 টাকায় বিক্রি করছে কত মানে 10, তাহলে গুণ করে দিব। তার মানে এখন টেবিলটার দাম কত হয়ে গেল, এটা হয়ে গেল। এবার যে দামটা পেলাম তার উপরে আবার 5% ছাড় দিচ্ছে যদি তুমি হ্যান্ড ক্যাশ দিয়ে তুমি টেবিলটা ক্রয় করো, 5%-এর ভ্যালু 1/20, অর্থাৎ 20 টাকাতে 1 টাকা ছাড়, বিক্রি করবে কত 19-এ, কতর মধ্যে 20-র মধ্যে, তাহলে এতর মধ্যে কত গুণ করে দিব, তাহলে পেয়ে যাবো আমরা কত 205.2 টাকা। এটা গেল একটা মেথড। সেকেন্ড মেথড, এটা যারা বুঝতে পারবে না তাদের জন্য আরো একটা আমি মেথড বলে দিচ্ছি, যার যেটা খুশি হয় সেটা করবে। দেখো প্রথমে তো লিখো কত পার্সেন্ট করে ছাড় দিচ্ছে, 20%, 10%, তারপরে আবার নগদ মূল্যের জন্য 5% ছাড় দিচ্ছে, তাহলে 20%-এর ভ্যালু আমরা কি দেখলাম 1/5, 10% ভ্যালু 1/10, 5% ভ্যালু 1/20, তাহলে লিখো মার্কেট প্রাইস এমপি আর এসপি, যেহেতু ছাড় কার উপরে হয় স্যার বাজার মূল্যের উপরে, অর্থাৎ আমার টেবিলের গায়ে বা বস্তুর গায়ে কত টাকা লেখা আছে, অর্থাৎ বাজার মূল্য কত টাকা। তুমি যখন কোনো কিছু বাজারে কিনতে যাবে ছাড় কার উপরে দেয়, যখন দেখবে একটা চানাচুরের প্যাকেট কিনতে গেলে চানাচুরের প্যাকেটে লেখা আছে 100 টাকা, কিন্তু দোকানদার তোমার কাছ থেকে 90 টাকা নিল, তাহলে কার উপরে ছাড় দিল তোমাকে, ওই প্যাকেটে লেখা মূল্যের উপরে। তার মানে যেটা প্যাকেটে মূল্য লেখা থাকবে, অর্থাৎ বস্তুটার গায়ে যেটা লেখা থাকবে সেটা হবে আমাদের কি বাজার মূল্য, অর্থাৎ মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসের উপরে ছাড় সবসময় হয়, মনে রাখবে। বিক্রয় মূল্যের উপরেও ছাড় হয় না, ক্রয় মূল্যের উপরেও কোনোদিন ছাড় হয় না, ছাড় হয় একমাত্র কার উপরে স্যার, আমার মার্কেট প্রাইসের উপরে। তার মানে কার কার অনুপাত হয়ে যাবে মার্কেট প্রাইস আর এসপি, তার মানে 20% ছাড় মানে কি বস্তুটার মার্কেট প্রাইস যদি 5 টাকা হয় অথবা বাজার মূল্য 5 টাকা, তাহলে 1 টাকা ছাড়ে বিক্রি করবে, তার মানে বিক্রি করবে কত টাকায় 5 থেকে 1 বাদ দিব 4 টাকায়। এখন বলছে আবার 10%, মানে 10 টাকা যদি বস্তুটার দাম হয় 1 টাকা ছাড়ে, তবে 10 টাকা দাম হলে বিক্রি করবে 9 টাকায়। 20 টাকা যদি দাম হয় 1 টাকা ছাড়ে, তার মানে বিক্রি করবে 19 টাকায়। তাহলে প্রত্যেকটা গুণ করব, 5 গুণিত 10 গুণিত 20, আর এখানে কি হয়ে যাবে 4 গুণিত 9 গুণিত 19। এটা পেয়ে গেলাম মার্কেট প্রাইস, এটা পেয়ে গেলাম সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। কিন্তু আমার প্রশ্নে বলে দিয়েছে একটা টেবিলের গায়ে কি কত টাকা লেখা আছে, যার মূল্য, একটা টেবিলের মূল্য হচ্ছে 300 টাকা, কিন্তু এখানে কত পেলাম আমরা মার্কেট প্রাইসটা, বাজার মূল্যটা আমার টেবিলের কত বলে দিয়েছে 300, আর এখানে বলছে এত, তার মানে 5 গুণিত 10 গুণিত 20-র ভ্যালুটা কত হয়ে যাবে স্যার 300, তার মানে 1-এর ভ্যালু কত হয়ে যাবে 300 বাই 5 গুণিত 10 গুণিত 20। তাহলে আমাকে কার ভ্যালু বের করতে হবে, কত টাকায় বিক্রি করছে, অর্থাৎ কত টাকায় তুমি কিনছো, দোকানদার যত টাকায় বিক্রি করবে সেটা হবে তোমার ক্রয় মূল্য। আমি তোমার কাছে কোনো বস্তু 10 টাকাতে বিক্রি করছি, তার মানে আমার কাছে সেটা কি বিক্রয় মূল্য, তুমি যেটাতে কিনলে আমার কাছে সেটা কি হলো ক্রয় মূল্য। তুমি কিনছো কত টাকাতে, এত টাকা, তাহলে 4 গুণিত 9 গুণিত 19,
কাটাকাটি করবো স্যার, এখান থেকে কত হয়ে যাবে, একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য গেল, এখানে নিচে থাকলো 2 দুনা 4, তাহলে কত হয়ে গেল, সেম কেস 3 দুনা, আচ্ছা 3 2 6, 6 9 54, 54 কে দ্বারা গুণ করলে 102, 6/5 করতে গেলে কত হয়ে যাবে স্যার, আমরা একটু আগে কত পেলাম, 205.2 টাকা, 205.2 টাকা হয়ে যাবে অ্যান্সার। তুমি যেভাবে করো স্যার একবার দেখে নাও প্রশ্নটা, হয় এই মেথডে করো না হয় সেই আগের মেথডে করো। এই মেথডটা আমরা আর কিসে প্রয়োগ করেছি স্যার, কে বলতে পারবে? এই মেথডে আমরা কি করেছি, জনসংখ্যা বৃদ্ধি হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে এই টাইপের করছিলাম যে 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগের বছর ছিল এত, তো এখন হয়ে গেছে এত, 2 বছরের কেস বলেছে তো 2 বার গুণ করব। সেম কেস একই রকম আমরা আর কিসে করেছি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি, 10% রেটে যদি সুদের হার হয় তাহলে 3 বছর পরে এত টাকা, কত টাকায় হয়ে যাবে, 10% রেট মানে কি 1/10, মানে 10 টাকা হয়ে গেছে 1 বছর পরে 11, তাহলে 3 বছরের কেস বলেছে 3 বার লিখবো, গুণ করব, পেয়ে যাব আমরা এইভাবে। তাহলে 3টা চ্যাপ্টারের আমরা টাইপ একই রকম ভাবে করতে পারবো। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে, একটি ছাড় প্রকল্পের অধীনে 20% ছাড় দেওয়ার পরেও 10% লাভ থাকে, অর্থাৎ একটি ছাড় প্রকল্পের অধীনে 20% ছাড় দেওয়ার পরে 10% লাভ থাকে, চিহ্নিত মূল্যের, আচ্ছা চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি। খুব সুন্দর প্রশ্ন। এর আগের প্র্যাকটিস সেটগুলোতে এই টাইপের একটা প্রশ্ন আমি তোমাদেরকে করিয়েছিলাম যে যখনই বলে দিবে যে এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এত পার্সেন্ট লাভ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলেছিলাম, কিন্তু যারা প্রথম প্র্যাকটিস সেট থেকে লেগে আছো, প্রত্যেকটা প্র্যাকটিস সেট ঠিকঠাকভাবে করেছো, রিভিশন করেছো এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো করেছো, আশা করি এটা তারা নিমিষের মধ্যে করে দিতে পারবে। তাহলে দেখো কি বলছে, 20% ছাড় দেওয়ার পরে, 20% ছাড় দেওয়ার পরেও কত পার্সেন্ট লাভ করছে সে, 10% লাভ করছে। তাহলে 20%-এর ভ্যালু কি জানি, একটু আগে বললাম 1/5, 10%-এর কি বললাম 1/10। তাহলে দেখো ছাড় দিচ্ছে 20% ছাড়, মানে কার কার অনুপাত হবে, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। 5 টাকা যদি আমার বাজার মূল্য হয়, 1 টাকা ছাড়ে বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে স্যার, 4 টাকা। তাহলে মার্কেট প্রাইস, বাজার মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত কত হয়ে গেলাম, 5:4। 10% লাভ করবে, 10% লাভ করবে, লাভ কার উপরে হয়, সিপি আর এসপি, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। লাভ সবসময় হবে ক্রয় মূল্যের উপরে লাভ। তারপরে 10 টাকাতে যদি কিনে আসো তাহলে 1 টাকা লাভে বিক্রি করবে, তার মানে কত টাকায় বিক্রি করবে, 11 টাকায়। তাহলে আমরা মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের তিনটার অনুপাত পেয়ে গেছি। তাহলে এখানে লিখো সিপি অনুপাত এসপি অনুপাত এমপি। তাহলে সিপি আর এসপির অনুপাত কত আছে, সিপির নিচে 10, এসপির নিচে 11 বসিয়ে দাও। এখানে কত আছে, এসপির নিচে 4, এসপির নিচে 4 বসাও, এমপির নিচে 5 আছে, এমপির নিচে এখানে 5 বসাও। একই লাইনে বসাতে হবে, যেহেতু আমরা এটা দ্বিতীয় লাইনে বসাচ্ছি, এখানে বসালে কিন্তু চলবে না। এবার দেখো 11 পরে কিছু নেই, মানে 11 বসাও, 4-এর আগে কিছু নেই, মানে কি বসবে এখানে 4, গুণ করে দিব, 4 10 40, 4 11 44, 5 11 55। তাহলে কাটাকাটি যায় কি, যায় না। তার মানে আমরা কি করে দিব, এবার কার কার অনুপাত চেয়েছে আমাদের জিজ্ঞাসা দেখতে হবে। চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি। চিহ্নিত মূল্য মানে কি স্যার, বাজার মূল্য। বাজার মূল্যটা এই ক্রয় মূল্যের চাইতে কত বেশি আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে বাজার ক্রয় মূল্য কত, 40, আর চিহ্নিত মূল্য কত স্যার, 55। মানে কত বেশি স্যার, 15 বেশি। 15 বেশি কত থেকে, 40 থেকে। তাহলে শতকরা কত, 100-তে কত, 100% দ্বারা গুণ করবো, 0 0 2 দ্বারা 2 5, তার মানে 5 15 কত হলো 75, আর নিচে কত 2 সমান কত হয়ে যাবে 3 7.5%, 37.5% হয়ে যাবে কি আমাদের উত্তর। তার মানে কত হয়ে যাবে 37.5, অপশন ডি। এভাবে যখনই এত পার্সেন্ট ছাড় ছাড় দেওয়ার পরে এত পার্সেন্ট লাভ করছে, যখনই ছাড় দেওয়ার পরে লাভ বা ক্ষতি এই টাইপের কোনো অঙ্ক থাকবে, আগে তোমরা অনুপাত বের করবে দুটো থেকে। ছাড় থেকে কার কার অনুপাত বের হবে, বাজার মূল্য অর্থাৎ চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের, আর লাভ থেকে কার কার, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের। এবার এখান থেকে তোমরা অনুপাতের আকারে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং চিহ্নিত মূল্যের অনুপাতটা বের করবে। এবার এখান থেকে যদি আমাকে যা জিজ্ঞাসা করবে তাই পারবো। আমাকে বলেছে মার্কেট প্রাইস অর্থাৎ চিহ্নিত মূল্যটা ক্রয় মূল্যের চাইতে কত বেশি, তাহলে দেখে নিলাম কত বেশি, এত বেশি কতর মধ্যে, এতর মধ্যে, তাহলে 100-তে কত। যদি বলতো যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চাইতে কত বেশি, 40-44 কত বেশি, এত বেশি, কতর মধ্যে, এতর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত। যদি বলতো যে আমাকে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চাইতে কত কম, তাহলে বিক্রয় মূল্য কত 44,
ক্রয় মূল্য কত 40, কত কম 4 কম, কতর মধ্যে 44-এর মধ্যে, তার মানে 100-র মধ্যে কত। এখান থেকে 1000 টাইপের প্রশ্ন তৈরি হয়ে যাবে। এবার 4 থেকে 5 টাইপের প্রশ্ন তৈরি হয়ে যাবে, সেটা আমরা করতে পারবো। চলো কনসেপ্ট বুঝিয়ে দিলাম, এখান থেকে যা জিজ্ঞাসা করতে পারে। এবার এমন নয় যে আমি যেটা করালাম সেটাই আসবে, এরকম না। এখানে তোমাদের ভাষা চেঞ্জ করে দিতে পারে, বলে দিল যে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা, বা বিক্রয় মূল্যের চাইতে ক্রয় মূল্য কত কম, কত % কম। চলো নেক্সট প্রশ্ন দেখবো। এক চোর 60 কিমি পার ঘন্টা গতিবেগে তার যাত্রা শুরু করলো। 30 মিনিট পর পুলিশ একই জায়গা থেকে 80 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। চোর ধরতে পুলিশকে কত সময় লাগবে? চোর পুলিশের অঙ্ক রয়েছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সময়, বেগ এবং দূরত্ব থেকে। খুব সুন্দর প্রশ্ন, বুঝিয়ে দিচ্ছি, দেখে নেবে ভালো করে। আর এটা কিন্তু বাস্তবেও ঠিক যে চোর চুরি করার সঙ্গে সঙ্গে কোনোদিন পুলিশ ধরতে যায় না। চোর যখন পালিয়ে যায়, যে জিনিসটা চুরি করে পালিয়েছে সেই জিনিসটা অলরেডি যখন চোরের বিক্রি করা হয়ে যায়, বিক্রি করে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই টাকা দিয়ে, তারপরে চোর যায় তাকে ধরতে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ অনেক লেট। তাহলে দেখো কি বলছে, এক চোর এখানে ধরো চুরি করলো, চুরি করার পরে 60 কিমি পার ঘন্টা গতিবেগে পালাচ্ছে। 60 কিমি পার ঘন্টা গতিবেগে চোরটা পালিয়ে এখানে আসলো। বলছে যে 30 মিনিট পর 60 কিমি পার ঘন্টা গতিবেগে পালাতে শুরু করলো, আর 30 মিনিট পর, তার মানে 30 মিনিট পর আমি ধরে নিলাম যে এখানে আসলো। 30 মিনিট, সময়টা কত বলে দিয়েছে 30 মিনিট। তাহলে স্পিডটা দেখো তো আগে কিসে আছে, আমার ঘন্টাতে আছে, কিমি পার ঘন্টাতে। তাহলে টাইমটাকেও করে দাও ঘন্টাতে, তাহলে 30 মিনিট সমান কত ঘন্টা হয়ে যাবে, 60 দ্বারা ভাগ করে দিব, সমান 1/2 ঘন্টা, তাই তো। তাহলে আমরা সময়টা পেয়ে গেলাম 1/2 ঘন্টা, অর্থাৎ হাফ ঘন্টাতে। চোর এখান থেকে চুরি করে 60 কিমি পার ঘন্টাতে পালাচ্ছে, তার 30 মিনিট পরে, অর্থাৎ অর্ধেক ঘন্টা পরে আমার পুলিশ জানতে পারলো, পুলিশ সেই ঘটনাটা জানতে পারছে, দিয়ে বলছে যে পুলিশ একই জায়গা থেকে 80 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো। অর্থাৎ এইখান থেকে যে জায়গাতে চুরি হয়েছিল সেই জায়গা থেকে পুলিশ এবার কি করছে, 80 কিমি পার ঘন্টা গতিবেগে, কে, পুলিশ 80 কিমি পার ঘন্টা গতিবেগে চোরকে ধরার জন্য দৌড়াচ্ছে। কত মিনিট পরে স্যার, 30 মিনিট পরে চোর পুলিশ জানতে পারছে। তার মানে 30 মিনিট তো আর চোর এখানে ছিল না, 60 কিমি পার ঘন্টা গতিবেগে দৌড়ে গিয়েছে সে। তবে 30 মিনিটে, অর্থাৎ অর্ধেক ঘন্টাতে চোর কত দূর গিয়েছে, বার বার করো আগে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড কত বলে দিয়েছে চোরের 60, ডিস্টেন্স কত জানি না, বের করতে হবে। সময় কত বলে দিয়েছে 1/2 ঘন্টা। তার মানে কত হয়ে যাবে স্যার, 60 সমান এই 2 যা উপরে চলে যাবে সমান 2d হয়ে যাবে বাই 1। তার মানে নিচে 1 লিখা না লিখে সমান কাটো 30, তার মানে ডি এর ভ্যালু কত হয়ে যাবে 30 কিমি। তার মানে দূরত্ব কত পেলাম স্যার আমরা, 30 কিমি। তার মানে চোর 60 কিমি পার ঘন্টা গতিবেগে 30 মিনিটে কত দূর গিয়েছে স্যার, এটুকুর দূরত্বটা 30 কিমি সে চলে গিয়েছে। এবার যখন 30 কিমি চোর চলে গিয়েছে, তারপরে পুলিশ কি করছে, এখান থেকে তাকে ধরার জন্য 80 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে দেখো চোর যে দিকে যাচ্ছে, চোরের ডাইরেকশন কোন দিকে, এইদিকে, পুলিশের কোন দিকে, এইদিকে, দুটোর ডাইরেকশন একই দিকে। তার মানে আমরা ফর্মুলা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে দেখো দুজনের ডাইরেকশন যখনই একদিকে হবে, আমি ট্রেনের ক্ষেত্রে কি বলেছিলাম, যখন দুটি ট্রেন একই দিকে যাবে তাহলে আমরা কি করে দিব, স্পিড দুটো মাইনাস করে দিব। তাহলে চোরের, পুলিশের স্পিড থেকে চোরেরটা বাদ দাও, 80 থেকে 60 বাদ দিলে কত হয়ে যাবে 20, সমান ডিস্টেন্স কত আছে স্যার 30 কিমি। এটুকুর ডিস্টেন্স কত আছে 30 কিমি। সময় কতক্ষণ লাগবে, 0 কাটবো, টিটাকে এখানে পাঠাবো বা এটা দ্বারা গুণ করব, 2t সমান হয়ে যাবে 3, বা টি এর ভ্যালু কত হয়ে যাবে 3/2 ঘন্টা। 3/2 ঘন্টা পরে কি করবে, চোরটা আমার ধরা পড়বে, অর্থাৎ পুলিশ চোরকে ধরবে। তার মানে দেখে নাও, এখান থেকে আগে আমরা বের করবো যে 60 কিমি পার ঘন্টা গতিবেগে চোর দৌড়িয়েছে এবং 30 মিনিট পরে পুলিশ জানতে পেরেছে। তার মানে 30 মিনিটে অলরেডি চোর অনেক দূর চলে গিয়েছে। কত দূর গিয়েছে না, আমরা বের করবো, পেয়ে গেলাম 30 কিমি গিয়েছে। তার মানে চোর আর পুলিশের মধ্যে দূরত্ব কত তৈরি হয়ে গেছে এখন 30 কিমি। এবার 30 কিমি যাওয়ার পরে পুলিশ আমার জানতে পেরেছে, এবার তাকে ধরার জন্য 80 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে বলছে যে চোর কতক্ষণ পর ধরা পড়বে। তারপর আমরা কি জানি, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। স্পিড এবার কি করে দিব, চোর পুলিশ একই দিকে দৌড়াচ্ছে, তার মানে পুলিশের গতিবেগ থেকে চোরের গতিবেগ বাদ দিব, পেয়ে গেলাম 20, সমান ডিস্টেন্স কত পেয়েছি আমরা 30 বসে দেবো। সময় কত জানি না, সময় বের করতে বলেছে যে কতক্ষণ পরে ধরা পড়বে, আমরা ধরলাম 30 ঘন্টা পরে। এবার টি এর ভ্যালু কত পেয়ে গেলাম 3/2 ঘন্টা, অর্থাৎ কতক্ষণ পরে ধরা পড়বে 3/2 ঘন্টা পরে চোর ধরা পড়বে। চলো এখান থেকে ছিল আজকের আমাদের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি পরের ক্লাসে সেটাকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব।
আর পরীক্ষা আমাদের কখন হবে ঠিক নেই এবং খুব সময় খুব বেশি নেই। তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তাহলে তোমরা প্রত্যেকে প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো করে পড়াশোনা করবে। যেন এবার যেন সিলেকশন হয়ে যায়। এবার না হলে স্যার যদি তোমরা WBP-তে অর্থাৎ কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক এই দুটোর মধ্যে যেটাতে তোমরা সিলেকশন নিতে চাও তাহলে তোমাদের কিন্তু আরও ৩ বছর ডিলে হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখে এসছি গত ৩ বার থেকে যে একটা যখন ভ্যাকেন্সি আসছে তার ৩ বছর পরে পুরো ফাইনাল সিলেকশন প্রসেস হচ্ছে। অর্থাৎ পুরো সিলেকশন প্রসেসে ৩ থেকে ৪ বছর সময় নিচ্ছে। তাহলে স্যার এক্ষেত্রে আমরা কিন্তু ৩ থেকে ৪ বছর আর নষ্ট করতে পারবো না। যারা নষ্ট না করতে চাও তারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়ে যাও এবং রিভিশন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সাবজেক্ট একই রকমভাবে রিভিশন করে যাও। চলো, আবার দেখা হবে তাহলে তোমাদের সঙ্গে পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ স্যার।